সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। চমৎকার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। সময়ের গল্পের নিয়মিত আড্ডায়, বিনোদনের আড্ডায় আজকে আপনাদের সাথে আছি আমি ফারজানা লিনা, এবং আমার সাথে আছেন এই সময়ের অত্যন্ত সুপরিচিত এবং শ্রোতানন্দিত সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার, এবং আমাদের সাথে আরও আছেন তিনিও এ সময়ের অত্যন্ত জনপ্রিয়, যা অনেকের মুখে মুখে যার গান ফেরে। আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী সঞ্জিদা রিমি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং শুরুতেই আপনার এই গানটা শুনে যেটা আমি ভাবছিলাম যে আমাদের কাছে অয়ন চাকলাদার যেভাবে পরিচিত, একটু তার বাইরে যে আমরা আজকে শুরুটাই হলো একটু বাইরে থেকে। আমি একটু বলে নিতে চাই, নজরুলের গানটা চর্চার বিষয়, তো আমার সেভাবে চর্চা নেই, আমি হঠাৎ করে গাইলাম, তাই সবাই ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমরা আধুনিক গান, মৌলিক গানেই আমরা অয়ন চাকলাদারকে বেশি দেখি। সেই জায়গায় নজরুল সঙ্গীতটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা ছিল আর কি। ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। একটু সঞ্জিদা রিমি আপনার কাছে জানতে চাই, শুরুতেই বলতে চাই, আপনি যারা একদম তরুণ, শিশু থেকে তরুণদের কথা যদি বলি, যারা বিশেষ করে 15, 16, 20 বছর বয়সের তরুণরা আছে এবং একই সাথে শিশুরা, তাদের কাছে আপনার গানগুলো ভীষণ জনপ্রিয়। আমার বাসাতেও শিশু আছে এবং তার কাছেও আমি দেখি যে সারাক্ষণ মোবাইলে এই ধরনের গান বাজে, আপনার কিছু গান। এই জায়গাটা আসলে কেমন? আপনি এদেরকে কিভাবে এত বেশি আকৃষ্ট করেন আপনার গান দিয়ে? আসলে গান তো ভালো লাগার জায়গা থেকে করি আমরা সবাই, তো আসলে সবার জন্যই আসলে গানটা করা, কেন জানি শিশুদের বেশি পছন্দ হয়ে যায়, এটা আমি জানি না। ওরা নাচে, এই গানগুলোর সাথে খুব নাচের একটা ব্যাপার থাকে। আমরা কথা শুনবো, কিন্তু একটু গান শুনি। শুরুতেই আপনার একটা গান শুনি। এটা আমার খুবই পছন্দের একটি গান, খুব রিসেন্ট রিলিজ হয়েছে। আচ্ছা, তুই আমার আলতা চুরি না, এটা একটু গাইছি। চমৎকার। তুই আমার আলতা চুরি না, হাতে পায়ে পড়ি না, তুই আমার চুলের ফিতা না, তোকে তাই বেনি বাঁধি না, তুই আমার আলতা চুরি না, হাতে পায়ে পড়ি না, তুই আমার চুলের ফিতা না, তোকে তাই বেনি বাঁধি না, ওরে ভালোই যদি বাসিস আমার বেঁধে নেব মনে, প্রেম যমুনায় ডুবে মরব তবে রে তোর সাথে, তুই আমার আলতা চুরি না, হাতে পায়ে পড়ি না, তুই আমার চুলের ফিতা না, তোকে তাই বেনি বাঁধি না। দারুণ, একেবারে মিষ্টি কণ্ঠের অধিকারী সঞ্জিদা রিমি। আচ্ছা, এই যে গান করছেন, নিয়মিতই গান করছেন, একটু গানের গল্পটা শুনতে চাই। গানের শুরুর গল্পটা, কিভাবে সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন? ইচ্ছাটা ছোটবেলা থেকেই, আমার জন্মের আগে থেকে আমার মায়ের খুব ইচ্ছা ছিল, সেও টুকটাক গান করতো। আমি অনেকবার বলেছি, আমার নানা হেডমাস্টার ছিলেন স্কুলের, তো স্পোর্টস হতো বিভিন্ন জায়গায়, স্কুলে বিভিন্ন স্পোর্টসের সময় আম্মু গান করতো। ওই জায়গা থেকে আম্মুও ছোটোবেলা থেকেই গান ভালোবাসতো, আমার নানাও গান ভালোবাসতো। এরপরে আম্মুর ইচ্ছা হলো যে আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি গান শেখাবো। আচ্ছা আচ্ছা। এরপরে ওখান থেকে আমাকে স্কুলে ভর্তি করার আগে গানের স্কুলে ভর্তি করা হয়, এবং এটা আমার বাবা জানতেন না।
চর্চার জায়গাটাতে কিভাবে মানে কিভাবে নিজেকে চর্চিত করলেন, নিজে সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন, চর্চার জায়গাটা কেমন? ছোটবেলা থেকে তো ওভাবে আগাতে থাকলাম। গান স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে গান করতাম, বিভিন্ন একাডেমিতে যখন আমি শিখতাম ওখানে গান করতাম। এরপরে আম্মু একদিন বলল যে অমুক একটা রিয়েলিটি শো হচ্ছে বাংলার গায়ের নামে, তুমি ওখানে অ্যাটেন্ড করতে পারো। তো ওখান থেকে শুরু, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে টপ। আমি মূলত ফোক ঘরানার একটা কম্পিটিশন থেকে তবে ছোটবেলা থেকে আম্মু ট্রাই করতো। আম্মু বা আমার গানের টিচার যিনি ছিলেন ওনারা সবসময় ট্রাই করতেন যেন আমি ভার্সেটাইল সিঙ্গার হই। নজরুল, রবীন্দ্র সবকিছুই, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত সবকিছুই করা হয়েছে। ফোক বেস রিয়েলিটি শো থেকে আসার পরে তো আসলে সবাই ধরেই নিল যে ফোক গানই আমি বেশি করি, আধুনিক গানটাও এখন করা হচ্ছে এবং আধুনিক গানগুলো ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে, যেটা আমি বলছিলাম। আচ্ছা, আমরা কিন্তু ফোক গান অবশ্যই শুনতে চাইবো, আসবো। একটু অয়ন চাকলাদার আপনার কাছে আসতে চাই যে আপনার পরিবারে গান ছিল, আপনার বাবা তিনিও গান গাইতেন, আপনার সেই জায়গা থেকে আপনি সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন। এটা কি পরিবারের চাওয়া ছিল নাকি কোনোভাবে অন্য কোনোভাবে হয়ে উঠলো? পরিবারের চাওয়া ছিল যে আমি গান গাই, কিন্তু সেটাকে পেশা হিসেবে নেই, এটা তাদের চাওয়া ছিল না সত্যি বলতে। তো আমি এটা আমার একক সিদ্ধান্ত, এই গান বাজনার লাইনে মানে এই সঙ্গীতটাকে পেশা হিসেবে নেওয়াটা এটা আমার নিজস্ব সিদ্ধান্ত ছিল। আর এমনিতে ছোটবেলায় আমাকে গান শিখিয়েছে শিশু একাডেমিতে। আমি 2 বছর একটা কোর্স ছিল সে সময়, সেখানে আমি গান শিখেছি। আনন্দম সঙ্গীতাঙ্গনে আমি কিছুদিন ক্লাসিক্যাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতের উপর আমার তালিম নেওয়া হয়েছে। ইভেন আমার পরবর্তী জীবনে আমার পড়াশোনাটাও সঙ্গীত নিয়ে। তো এইভাবে, আর আমার বাবা এবং মা দুই সাইডেই মিউজিশিয়ান ছিল। আমার মামারা ব্যান্ড করতেন ছোটবেলা থেকে, মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ছোটবেলা থেকে, বেস গিটার, কিবোর্ড, এগুলো ইলেকট্রিক গিটার, এগুলো দেখে আমি বড় হয়েছি। তো যে কারণে আসলে মানে সঙ্গীতটা আমার ভেতরে ঢুকে গেছে অনেক ছোটবেলায়। পারিবারিক একটা অনুষঙ্গ ছিল, এটা বাইরে থেকে আনতে হয়নি, ভেতর থেকেই আমি এটা মানে ইয়েটা পেয়েছি, এটা কি বলে, অনুপ্রেরণাটা পেয়েছি। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ পড়া অবস্থা থেকে মিউজিককেই পড়াশোনার সাবজেক্ট হিসেবে নেওয়া, ক্যারিয়ার হিসেবে নেওয়া, এইটা নিশ্চয়ই খুব বেশি সহজ ছিল না। সহজ ছিল না। আমার মার খুব মন খারাপ হয়েছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিলাম। আসলে ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার মানে খুব প্রেশার মনে হচ্ছিল। সেই এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, পড়ার চাপ। তো আমার বাবা মা দুইজনই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছে। তো আমি যেটা পড়তাম প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু পড়ার অনেক বেশি চাপ থাকে। তো আমি ওই যে প্রত্যেক দিন অ্যাসাইনমেন্ট করতে করতে মানে আমি খুব হাঁপিয়ে গেছিলাম যে আমি এই প্রেশার আর নিতে পারছি না। তো আমি সে কারণে হচ্ছে আমি যে না, আমার সঙ্গীতেই মুক্তি খুঁজলেন। হ্যাঁ, সঙ্গীতেই মুক্তি খুঁজে নিলাম। এবং আমি পরে ইউডাতে আমার অনার্স করেছি মিউজিকে। সেখানে যে পড়ার চাপ ছিল না তা না, কিন্তু সেটা ছিল কি মিউজিকের অ্যাস্থেটিক্স, নান্দনিক বিষয়গুলো, এগুলো আমি খুব আনন্দ পেতাম পড়ে। তো মানে পড়াশোনাটা যদি আনন্দময় হয় ওটা ইজিয়ার হয় আর কি, আমার মনে হয়। তো সেই হিসেবে আর কি মিউজিকেই পড়াশোনাটা করা। আপনি সঙ্গীতে পড়ে এবং সঙ্গীত শিল্পী হিসেবে বলবো যে সন্তুষ্ট, তাহলে এই জায়গা থেকে অ্যাটলিস্ট আপনার প্রাপ্তিটা যেটা ছিল, প্রত্যাশা, সেটা সন্তুষ্টির জায়গায় এখন আমি পৌঁছাইনি। আমার মনে হচ্ছে সন্তুষ্টির জায়গাটা আরো অনেক দূরে আছে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমি ভালো কিছু করতে পারি। আচ্ছা, আমরা কথা শুনবো, কথা শুনতে শুনতে গানের মধ্য দিয়ে আসলে আমাদের আড্ডাটা চালিয়ে নিতে। এবারে কোন গানটা শুনবো? আমি আমার ফিল্মের গান চলো নিরালাটা করতে চাইছি। ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পছন্দের আমারও ব্যক্তিগতভাবে। ওকে, শুনে আসি। গানটা লিখেছেন জনি হক এবং সুর করেছেন নাভেদ পারভেজ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় লা 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 চলো নিরালায়। চমৎকার। ওকে, আমরা আবার একটু সঞ্জিদা রিমি আপনার কাছে চলে আসি। যেটা বলছিলেন যে বাংলার গায়েন সেই রিয়েলিটি শো থেকে আপনি বেশি জনপ্রিয় হয়ে উঠলেন। তার আগে তো গান করতেনই, কিন্তু এই যেখান থেকে ফোক
ঘরানার গান থেকে উঠে আসলেন, ফোক গানটা কি আসলে সেভাবে শেখা হতো না, এই রিয়েলিটি শোর জন্য আলাদা করে আপনি চেঞ্জ করলেন? ফোক গানটা আসলে ফোক গান, আধুনিক গান, বলছিলাম একটু আগে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সব কিছুই আম্মু, আমার টিচার সবাই চেষ্টা করেছেন যে আমি সব ধরনের গানই শিখি, আমি সব ধরনের গানই যেন যে কোনো পরিস্থিতিতে গাইতে পারি। আচ্ছা, আমরা একটা ফোক গান শুনে আসি তাহলে। মারিয়া ভুজঙ্গতি কলিজা করিল চাচি, কেমনে শিকারি তীর মারিল গো, বিষ্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, বিষ্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ ধুয়া প্রাণটি লইয়া যা আমার অন্তরা, আমার কলিজা, আমার অন্তরা, আমার কলিজা, প্রেম হোসের বিন্ধিল বুকে, প্রেম হোসের বিন্ধিল বুকে, মরে হায় আমার অন্তরা, আমার কলিজা, আমার অন্তরা, আমার কলিজা। এই যে গানের চর্চা হচ্ছে, একটু পড়াশোনা, পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই, কি নিয়ে এখন ব্যস্ততা? এখন ব্যস্ততা আসলে গানটা নিয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে, যেহেতু এখন শোর সিজন যাচ্ছে আমাদের, তো স্টেজটা অনেক বেশি করা হচ্ছে। এছাড়া পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করছি, কিন্তু কতটুকু হয়ে উঠছে বুঝতে পারছি না আসলে। গানের যেহেতু আমাদের সিজন টাইম চলছে এখন, সো ওই দিকটা থেকে চিন্তা করতে গেলে পড়াশোনাটা একটু কমই হচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে গানে প্রফেশনাল ভাবে গানটাকে তাহলে একটু বেশ অল্প বয়সেই নিয়ে নেওয়া হয়ে গেল মনে হয় একদম। মানে এখন তো আপনি তুমুল ব্যস্ত, যদি স্টেজ শো বিষয়ে বলি, এমনকি মিউজিক ভিডিও আছে অসংখ্য আপনার গানের সাথে, নাটকেও কাজ করছেন, নাটকের গানে। তো সেই জায়গা থেকে মনে হয় খুব অল্প বয়সে আপনার বেশ ব্যস্ততাটা বেড়ে গেল। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সেটাই। আচ্ছা, এই বয়সের কথা আসাতে আমারও একটু মনে পড়ে গেল যে অয়ন চাকলাদারের কথা যদি আমি একটু বলতে চাই, যে এক কথায় বলতে হবে যে আপনাকে আমি ছোটবেলা থেকে দেখছি, আপনার গান শুনছি, কিন্তু এখানে এটা প্রায় শুনি আমি অনেকের কাছ থেকে। এটা বলতে গেলে আমার মনে হয় যে তা আমি কি খুব ছোট, বা আমি এটা এরকম না বিষয়টা। ফেসবুকে অনেক সময় দেখি যে একজন ভদ্রমহিলা, তার 2টো সন্তান, তিনি আমাকে বলছেন আমি ছোটবেলা থেকে আপনার গান শুনি। তা আমি তখন মনে হয় যে আমার বয়স এত হয়ে গেছে যে তিনি ছোটবেলা থেকে আমার গান শোনেন। বিশেষ করে আমার একটা গান আছে চোখের কি দোষ নামে, এই গানটা মানে আমি এই প্রচুর রেসপন্স পাই, যেটা সবার ছোটবেলার পছন্দের গান এরকম। হ্যাঁ, আমারও যদি মনে হয় সেই আমাদের কলেজের সময়গুলোতে আপনার গানটা আমরা শুনতাম, বিশেষ করে টিভি ছাড়লেই দেখা যেত মিউজিক ভিডিও, এরকম অনেক গান ছিল। ওই সময় চ্যানেলগুলোতে খুব মিউজিক ভিডিও চলতো। হয়তো আমরা ইউটিউবের প্রচলনটা এত ছিল না। ওই জায়গা থেকে আসলে আমাদের মনে হয় যে আমাদের ছোটবেলা থেকে দেখছি, বিষয়টা এমন না যে আমাদের ছোটবেলা, আমরাও ওটা আমারও ছোটবেলায় ছিল, কারণ ছোট ছিলাম। আমার ওই ক্যারিয়ারটা মোটামুটি 22-23 বছরে আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম, সেই হিসেবে আমিও ছোটই ছিলাম বলতে গেলে। মানে ওই গান গাইতে গাইতে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা। হ্যাঁ, সেই বড় হয়ে ওঠার যাত্রা বা জার্নিটার মাঝে একজনের নাম চলে আসছে, হচ্ছে ইমরান মাহমুদুল। আপনার সাথে ভীষণ ভালো ফ্রেন্ডশিপ, এটা আপনার ফেসবুক থেকে প্রায় দেখি। একটু বন্ধুত্ব সম্পর্কে জানতে চাই আপনাদের দুজনের। আচ্ছা, আমাদের ছবিটাও চলে এসেছে। ইমরান আমার বন্ধু, আমার কলেজ লাইফের বন্ধু। আমাদের কলেজে পরিচয় 2006 সালে। তো হয় না যে কোনো একটা বন্ধু পাওয়া গেলে এমন যে যার ইন্টারেস্ট মিউজিক, আমারও ইন্টারেস্ট মিউজিক, ওর ইন্টারেস্ট মিউজিক, তো আমাদের ওই কি বলো হারমোনিটা ছিল সেই সময় থেকেই। তো যে কারণে হচ্ছে দুজনের খুব শেয়ারিং ছিল। ওই সময় থেকে আমরা আমাদের কলেজের সব স্টেজে প্রচুর গান করেছি একসাথে। আমি ওর সাথে গিটার বাজিয়েছি, ও গান গেয়েছে। তো ওর মিউজিকের টেস্ট এক ধরনের গান ছিল, আমার টেস্ট একটু ভিন্ন ছিল। তো আমি আবার আমার পছন্দের গানগুলো ওকে শোনাতাম, ওর পছন্দের গানগুলো আমাকে শোনাতো, এভাবে খুব শেয়ারিং হতো। ইভেন ও যখন একটা রিয়েলিটি শোতে গেল, তখন ও প্রতিটা পর্বে ও কী গান গাইবে না গান গাইবে সব আমার সাথে ডিসকাস করে করতো আর কি। তো সেই ডিসকাশনটা এখনও রয়ে গেছে। এখনও আমরা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলি। আমাদের ম্যাক্সিমাম বিষয় থাকে হচ্ছে মিডিয়ায় কি হচ্ছে এবং গান বাজনা কি হচ্ছে,
কি চলছে ইত্যাদি নিয়ে আমাদের সব পরামর্শ চলে। তো আমাদের কমন ইন্টারেস্ট মিউজিক, এটাই আমাদের বন্ধুত্বটাকে এতদূর টিকিয়ে রেখেছে। আরেকটা জিনিস হচ্ছে ইমরান আমার মিডিয়ার বন্ধু না, মানে আমরা মিডিয়াতে ঢোকার আগে থেকে বন্ধু, এই জন্যই বন্ধুত্বটা টিকে আছে। আর হ্যাঁ, ওই যে মিডিয়ায় কি হচ্ছে বন্ধুদের যে আলাপগুলো হয় সেই আলাপগুলো আমরা একটু শুনতে চাই, তবে একটা গান শোনার পরে। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মাছে না, তোমায় আমি হলে মাছে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মাছে না, তোমায় আমি হলে মাছে না। বন্ধু রে বন্ধু রে, হইতাই যদি দেশের দেশি, সেই চরণে হইতাম দাসী গো। বন্ধু রে হইতাই যদি দেশের দেশি, সেই চরণে হইতাম দাসী গো। আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম গো বন্ধু, শুনতাম না কারো মানা, তোমায় আমি হলে মাছে না, তোমায় আমি হলে মাছে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মাছে না, তোমায় আমি হলে মাছে না। অসাধারণ। অনেকদিন পর গানটা গাইলাম, একটা সময় গানটা আমি প্রচুর গাইতাম আর কি, অনেকদিন গাওয়া হয় না। সুন্দর। আপুর কাছ থেকে জানতে চাই যে একটু বেড়ে ওঠাটা কোথায় আসলে আপনার হোম ডিস্ট্রিক্ট সেভাবে? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, তবে বাবার চাকরি সূত্রে খুলনাতে থাকা হয়েছে 14 বছর। তো বেড়ে ওঠাটা খুলনাতেই, ওখানেই পড়াশোনা সব কিছু এইচএসসি কমপ্লিট করেছি ওখানে, এরপরে ঢাকায়। আমার যদি একটু রিকোয়েস্টের জায়গা থাকে, আমি একটা গান একটু কিছুটা অংশ শোনার রিকোয়েস্ট রাখতে চাই, সেটা হচ্ছে 2 চাকার সাইকেল। মানে এই গানটা শুনেই অনেক, এই যে বলছিলাম তরুণরা, তাদের মধ্যে এই গানটা খুব শোনা যায়। আচ্ছা, যেহেতু এটা ডুয়েট গান, একা করার চেষ্টা করছি যতটুকু পারি। ওকে। গানটার কথা লিখেছেন সালাউদ্দিন সাগর ভাই এবং মিউজিক করেছেন এন ফরহাদ ভাই।
এবং আমার সাথে গেয়েছেন সায়েদ আমি ভাই। দেখে তোরে মনে ধরেছে ওরে ও সুন্দরী, আকাশ থেকে নামলো বুঝি ডানা ঝাড়া পরি, কত পাগল দেখেছি আমি করে ঘোরাঘুরি, যতই করিস তুই হিরোগিরি হবে না মঞ্জুরি, তোর ডগর ডগর চোখে কালো কাজল মেখে নীল হিরে দিন দুপুরে পরাণ কারিয়া, আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া তোরে দেখামো শহর ঘুরাইয়া, আমার কাজ নাই রে আর খায়া নাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া, আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া তোরে দেখামো শহর ঘুরাইয়া, আমার কাজ নাই রে আর খায়া নাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। থ্যাংক ইউ। দারুণ। আবারও অয়ন চাকলাদার আপনার কাছে আসি। শেষ যে কথাটা আমরা ছেড়ে গিয়েছিলাম যে মিডিয়াতে কি হয়, বন্ধুর সাথে আলাপ করেন, তো সেই মিডিয়াতে কি হয় যদি একটু জানতে চাই। যে আপনি প্রায় আমার জানা মতে প্রায় 15-16 বছর ধরে কাজ করছেন। 13 বছর 13 বছর, হ্যাঁ এরকমই অলমোস্ট। তো সেই সময়টাতে যখন এসেছিলেন তখন তো কাজ করেছেন এবং আপনি খুব শুরুর দিকেই মিউজিক কম্পোজিশনে চলে এসেছিলেন। সেই সময় কাজ করতেন এবং এখনো করছেন। এই পার্থক্যটা আসলে কেমন দেখছেন? এখন মিডিয়াতে এই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে আমি যখন শুরু করেছিলাম কম্পোজার ছিলেন খুব হাতে গোনা, এখন ঘরে ঘরে স্টুডিও আছে। এই কারণ হচ্ছে কি, ভালো গান হচ্ছে, মিডিকোর গান হচ্ছে, খারাপ গান হচ্ছে, সব মিলে গানের প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে মানসম্পন্ন কাজ একটু কমে গেছে। যেমন আমাদের আমি যখন কাজ শুরু করি তখন বছরে হয়তো 10টা মিউজিক ভিডিও আসতো, এখন মনে হয় প্রতিদিন 10টা করে, 10টা না 100টাও হতে পারে মিউজিক ভিডিও নামছে। তো যে কারণে হচ্ছে কি অনেক হয়ে গেছে, তো যেখান থেকে আসলে শ্রোতারা আসলে কোন গানটা শুনবে বা পছন্দ করবে। আবার অনেক ধরনের নতুন নতুন প্ল্যাটফর্ম এসেছে, যেমন টিকটক। তো আগে যেমন মানুষ একটু মেলোডিয়াস গান পছন্দ করতো, একটু রোমান্টিক গান পছন্দ করতো, এখন একটু যে মজার গান পছন্দ করছে, একটু যেটাকে হচ্ছে সহজ বিটের গানগুলো, সহজ বিট প্লাস হচ্ছে একটু মজার গান, ফানি টাইপের গানগুলো পছন্দ একটা করছে। জিনিস আমি একটু কথা ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে একটা জিনিস কি নোটিস করা হয়েছে কিনা যে গানগুলো কিন্তু আমাদের ভিতরে বেশি দিন থাকছে না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এটা কিন্তু জনপ্রিয় হয়তো হচ্ছে, কিন্তু খুব বেশি সাস্টেইন করছে না। আমাদের পুরোনো দিনের গানগুলো যেরকম অনেক দিন এখনো নতুন লাগে, কিন্তু এই গানগুলো কিন্তু এখন খুব একটা থাকছে না। এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা শ্রোতা প্রিয় বলি কোন গানকে, যেই অনেক শ্রোতা যে গানগুলোকে নেয়। তো আমরা যদি আসলে একটু সোশ্যাল মিডিয়ার জায়গাতে আসি বা ইউটিউবে আসি, সেখানে আমরা দেখি যে অনেক ভিউ কিছু গানের, কিন্তু সেই অর্থে হয়তো আমাদের এভারেজ অনেকের টেস্টের সাথে যায় না। তাহলে এই শ্রোতা প্রিয় বিষয়টা আপনি কিভাবে দেখেন? ভিউ হচ্ছে কিন্তু আবার অনেক গান আবার সেই অনুযায়ী ভিউ হচ্ছে না, তাহলে প্রিয়র ডেফিনেশনটা আসলে কি? আসলে ভিউটাই তো কাউন্ট করার জিনিস এখন এটা ছাড়া আর আসলে অন্য কোনো উপায় নেই একটা গানের শ্রোতা প্রিয়তা জাজ করার। কিন্তু ভিউ আসলে হচ্ছে এখন দেখা যাচ্ছে কি, এখন সবকিছুর সাথে সঙ্গীতটা, যেমন সঙ্গীতের একটা টিভি চ্যানেল থাকলে সেটা সঙ্গীতের, কিন্তু এখন হচ্ছে কি ইউটিউবে তো শুধু সঙ্গীত না, ওখানে নিউজ আছে, নাটক আছে, সিনেমা আছে, অনেক কিছুর সাথে পাল্লা দিয়ে হচ্ছে একটা সঙ্গীত। এখন সঙ্গীতটাও না একটা কন্টেন্ট হয়ে গেছে, মানে এটা একটা পণ্য হয়ে গেছে, এটা বিজনেস, অ্যাবসলিউটলি ইটস বিজনেস। কিন্তু দেখা যাচ্ছে যে এখন ওই যে সৃষ্টিশীলতার জায়গা বা শৈল্পিক যে জায়গাটা, সেটার গুরুত্বের থেকে এখন ওই বিজনেসটা হচ্ছে গুরুত্ব পাচ্ছে অনেক বেশি। এটা যত দিন যাবে এটা এই দিকে আসলে আরো যাবে। কিন্তু আমরা খুব ভাগ্যবান যে আমরা যারা 90s কিড, আমি ছোটবেলায় অনেক ভালো ভালো গান শুনেছি, কারণ আমরা শুভেন্দু নন্দী স্যার, কুমার বিশ্বজিৎ স্যার, এন্ড্রু কিশোর স্যার, বা পরবর্তীতে বাপ্পা মজুমদার বা জেমস ভাই, আয়ুব বাচ্চু, মানে আমরা বা 90s যে ব্যান্ডগুলো আছে, আমরা খুব চমৎকার কিছু গান শুনে বড় হয়েছে এবং তাদের সান্নিধ্য পেয়েছেন সরাসরি। সেটা অনেকের পেয়েছে, অনেকের পাইনি আমি। তো অ্যাজ এ লিসেনার আমি খুব ভাগ্যবান। তো এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আসলে অনেকটা মানে এখন পাবলিক টেস্ট অনুযায়ী কাজ করতে গেলে একটু মাঝে মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। মানে আমার টেস্টের সাথে তো আসলে হয়তো এই সময়টা যাচ্ছে না,
তারপর আমিও যে খাপ খাইয়ে নিতে পারি না তা না, আমিও খাপ খাইয়ে নিয়ে কাজ করে যাচ্ছি। ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে ওই যে খাপ খাওয়ানোর বিষয়টা চলেই আসে, খাপ খাওয়াতেই হয়। আর সেই খাপ খাওয়ানোর জায়গা থেকে কি স্টেজ পারফরমেন্সে আসলে খুব বেশি অয়ন চাকলাদারকে দেখা যায় না, মানে সেটা কেন? আমি আসলে স্টেজে ওভাবে, আমি যেহেতু একসময় কম্পোজিশন করেছি, তো দেখা যেত স্টুডিওতে বসে আমার ম্যাক্সিমাম কাজ ছিল, স্টেজে আমার ওই সময়টা গুরুত্ব দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। তবে আমার চলো নিরালায় গানটা আসার পর আমার কিছুটা স্টেজ করা হয়েছে, এখনো স্টেজ করা হয়, তবে ওই রিমির মতো এত বেশি না, টুকটাক মাঝে মাঝে স্টেজ করা হয়, এই আর কি। ঠিক আছে, আমরা সানজিদা রিমির আরেকটা গান শুনতে চাই। কি গান শুনবো? আমি একটা আবার একটা মৌলিক গান করি আমার। আচ্ছা আচ্ছা, এই গানটা লিখেছেন এবং সুর করেছেন রুবেল খন্দকার ভাই, এবং গানটা মিউজিক করেছেন রিজওয়ান শেখ ভাই। গানটার নাম হচ্ছে প্রেমে পড়ে যাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হই চাঁদে হাত বাড়ানো। ঝুলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনে মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই। হা হে 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 গান শুনেই মনে হলো যে আসলে একজন প্লেব্যাক সিঙ্গার যেমন হয় বা তার গান যেমন লাগে, মনে হচ্ছে যে আমি সেরকমই একজন শিল্পীকে দেখছি সামনে। প্লেব্যাকে নিজেকে কতটুকু ব্যস্ত রাখা হচ্ছে বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? প্লেব্যাকে তো গান করার ইচ্ছা সবারই থাকে, সব শিল্পীদেরই থাকে, আমারও ইচ্ছা আছে। তবে টুকটাক কাজ করা হয়েছে দু একটা সিনেমাতে। এছাড়া সামনে ইনশাল্লাহ প্লেব্যাকে আরও অনেক কাজ আসবে ইনশাল্লাহ, সবার দোয়া থাকলে। এমনি কাদের সাথে বেশি, আপনার সহ শিল্পী হিসেবে কাদের সাথে বেশি কাজ করা হচ্ছে এখন? আমি চেষ্টা করছি আসলে সবার সাথেই কাজ করার, যদিও ভাইয়ার সাথে এখন আমার কাজ হয়নি, ভাইয়ের সাথে এখনো কাজ হয়নি আমার। এছাড়া আদার্স অনেকেই আছে, নাম না বলি, তাহলে একজনের নাম বললে হয়তো আর একজন বাদ পড়ে গেলে আবার। হ্যাঁ হ্যাঁ। তবে ভাইয়ার কথায় যেহেতু আসলো যে আপনি তো সঙ্গীত পরিচালক হিসেবেও ভীষণ ব্যস্ত, এবং নতুন পুরাতন সবার সাথেই আপনার কাজ আমরা দেখি। তো এই জায়গাটাতে আসলে এখনও আপনিও বলছিলেন যে এখন সঙ্গীত পরিচালকের সংখ্যা অনেক বেশি। তো আগে যেমন একটা ছিল যে নির্দিষ্ট প্রোডাকশন হাউস ছিল বা নির্দিষ্ট স্টুডিও ছিল, সেখানে কাজ করতে হতো কিছু ব্যানারে। এখন সবার ম্যাক্সিমামেরই নিজের মতো করে স্টুডিও, নিজের টেস্ট অনুযায়ী নিজের স্টুডিও আছে। তো এই হোম স্টুডিও যদি বলি আর কি, এই জায়গাটা আসলে প্রোডাকশনের ক্ষেত্রে কি মনে হয় আপনার, যে এটা কি ভালো হলো যে এখন নিজের পছন্দ অনুযায়ী মানুষ নিজের মতো কাজটাকে করতে পারছে, নাকি আগের সেই বিষয়টা ভালো ছিল? কি মনে হয়? এটার ভালো মন্দ দুটো দিকই আছে। ভালো দিক হচ্ছে যে এখন যা ট্যালেন্ট আছে, সে আগে দেখা যেত যে তার ওই কাজের জায়গাটা অনেক কঠিন ছিল, এখন তার জন্য অনেক সহজ, সে নিজেই ঘরে বসে একটা স্টুডিও করে নিয়ে সে নিজের মতো কাজগুলো করতে পারছে, এটা হচ্ছে ভালো দিক। আর মন্দ দিক হচ্ছে যাদের ট্যালেন্ট নেই তারাও কাজ করার চেষ্টা করছে, যে কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে একটু মানের দিক থেকে একটু কম মানের কাজও অনেক অনেক বেশি প্রডিউস হচ্ছে। তো এটা হচ্ছে মন্দ দিক। আর এমনি ভালো দিক আমি ভালোটাই বলবো, কারণ আমরা রিসেন্ট টাইমে অনেক ভালো ভালো কম্পোজার পেয়েছি, যেমন সজীব দাস আছে, আকাশ মাহমুদ, বা আপনার গানগুলো যে করছে তার কাজগুলো আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে হচ্ছে আমরা রিসেন্ট টাইমে অনেক ভালো ভালো কম্পোজার্স পেয়েছি, তো এটা আমি বলবো যে পজিটিভ সব মিলিয়ে। এই যে দিন চেঞ্জ হচ্ছে, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, সেখানে আপনি নিজেকে চেঞ্জ করার জন্য আসলে কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দেন? সেটা পরিচালনায় হতে পারে, নিজের সঙ্গীত গাওয়ার ক্ষেত্রেও হতে পারে। গাওয়ার ক্ষেত্রে হয়েছে যে স্টুডিওতে গান গাইতে গাইতে আমি এখন স্টুডিও সিঙ্গার হয়ে গেছি। তো আসলে আমি গান গাওয়ার ক্ষেত্রে এক্সপ্রেশন কত ভালো দেওয়া যায়,
সুরে গাওয়ার চেষ্টা করা, এগুলো চেষ্টা করি। আর সুর করার ক্ষেত্রেও আমি আসলে এই সময়ে যে ধরনের কাজ হচ্ছে সেসব কাজ করারও চেষ্টা করি। তবে আমার আসলে ওই নিজের যেটা ভালো লাগে, নিজের টেস্টের সাথে যেটা যায় সে ধরনের কাজ করতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা দেখা যাচ্ছে মানে খুব বেশি মানুষ শুনুক কি না শুনুক সেটা অত ম্যাটার করে না আমার কাছে। মানে প্রায়োরিটি দেয়া হয় নিজের টেস্টের সাথে যখন মিলে যায় সেই জিনিসটাই করতে আসলে সবারই আমার মনে হয়, এটা সবারই এটাই করতে ভালো লাগে আমার মনে হয়। তো অবশ্যই। আচ্ছা, আমরা আবারও একটা গান শুনতে চাই এবং আপনার পছন্দের যে কোনো গান। এবার আমি আমার আরেকটা মৌলিক গান করছি। গানটার নাম হচ্ছে বহুকাল। গানটা লিখেছেন এবং সুর করেছেন তরুণ মুন্সী ভাই। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেন, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো, এসবের উত্তর চায় না তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে, বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো, এসবের উত্তর চায় না তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে। চমৎকার। গানের যে কোনো কাজের স্বীকৃতি পেতে তো ভালোই লাগে, অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মধ্যে যদি বলি যে একেবারে দাগ কেটে থাকে যে কোন পুরস্কার প্রাপ্তিটা, এরকম কোন স্মৃতিটা আপনাকে বেশি মনে করিয়ে দেয় যে হ্যাঁ আমার সঙ্গীত জীবনে এটা একটা বড় প্রাপ্তি? আমাকে সর্বশেষ পরিচালক সমিতি থেকে একটা পুরস্কার দেওয়া হয়েছে, যেটা জুরি বোর্ড আমাকে সিলেক্ট করেছেন পরাণ মুভির এই গানটার জন্য, চলো নিরালায়। আমার এই পুরস্কারটা সবচেয়ে ভালো লাগে এই জন্য যে এটা আমাকে আমার ইন্ডাস্ট্রির যারা পরিচালক তারাই পুরস্কারটা দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় একটা আনন্দের যে পুরস্কার তো অনেক পক্ষ থেকেই হতে পারে, শ্রোতারা ভোট দিয়ে পুরস্কার দেয়, কিন্তু এই পুরস্কারটা ছিল ডিরেক্টরদের পক্ষ থেকে, তো এটা আমার অনেক বড় একটা আনন্দ। আপনার অ্যালবামেও কাজ করা হয়েছে, নিজের মিক্সড অ্যালবামে কাজ করেছেন, নিজের একক অ্যালবামও ছিল। এই অ্যালবাম নিয়ে আসলে কি অ্যালবাম ছিল এবং সামনে আর পরিকল্পনা আছে কিনা? অ্যালবাম তো এখন নেই, যেমন রিমিরা সম্ভবত অ্যালবামটা পায়নি। আমরা পেয়েছি প্রায় 2016-17 সাল পর্যন্ত অ্যালবামটা, ফিজিক্যাল যে অ্যালবামটা ছিল, সিডি যেটাকে আমরা বলি। তো ওই সময় আনন্দটা ডিফারেন্ট ছিল। যেমন আমার প্রথম যে সলো অ্যালবাম হয়তো বা ভালোবাসা, তো আমার সিডি কোম্পানির মালিকই বলেছিলেন যে এটা 2000 কপি বিক্রি হয়েছে। তো এই যে একটা আনন্দ যে আমার গানটা মানুষ কিনে শুনেছে, এটা আসলে এখনকার, আমি সরি বলে বলছি, এখনকার এটা ফিল করবে না, কারণ এখন মানুষ ইউটিউবে তো ফ্রিতে গান শোনে। এখন হয়তো ওই যে ভিউ হলো বা মানুষ প্রশংসা মানুষের, ওইটার মাধ্যমে তারা ওই ফিলটা নেবে। তবে স্ট্রিমিং সেকশনগুলোতে এখনো হয়তো অনেকে টাকা দিয়ে গান শোনার বিষয়টা আছে, যে স্ট্রিমিং সেকশন অন্য সেকশনগুলো যে আছে, কিন্তু ইউটিউবে তো এখন সবাই আমরা ফ্রি গান শুনছি। তো আমাদের সময় এই মানে ডিরেক্ট সেল হওয়ার এই বিষয়টা ছিল, এবং কোম্পানি একটা লভ্যাংশ রাখতো, আমাদেরকে একটা রয়্যালটি দিত। এই জিনিসগুলো এখন অনেকটা মিস করি আর কি। এখন গল্প হয়ে গেছে, গল্প হয়ে গেছে, স্মৃতি হয়ে গেছে এখন এই জিনিসগুলো। একদমই। আসলে সামনের পরিকল্পনা হচ্ছে গান নিয়েই থাকতে চাই। রিমির কথা একটু শুনতে চাই। আসলে এই যে আমার মনে হচ্ছে দুজন শিল্পী খুব বেশি দেখতে খুব পার্থক্য মনে হবে না, বা দুজনই গান করছেন, কিন্তু ওই যে মনস্তাত্ত্বিক জায়গা
বা সঙ্গীতে বিচরণের যে পরিধিটা, সেই জায়গাটাতে একটা বেশ যুগের একটা পার্থক্য চলে এসেছে কিন্তু কথায়। তো মনে হচ্ছে যে সেই জায়গায় বলা যায় এক প্রজন্মের অয়ন চাকলাদার আর এক প্রজন্মের সানজিদা রিমি। তো সানজিদা রিমির আসলে এই সময়টাতে কি মনে হচ্ছে যে নিজের কোনো হতাশা বা আপনার টেস্টের সাথে মিলছে না কিন্তু কাজ করতে হচ্ছে, এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয় কি? হ্যাঁ, অবশ্যই পড়তে হয়, কারণ 2 চাকার সাইকেলের পরে আমার অনেক গান এসেছে যা মানে মনে হয়েছে যে আমার এখন করা উচিত না। তো এমনও হয়েছে যে 2 চাকার সাইকেলের অনেক আগে আমি একটা গানে ভোকাল দিয়ে রেখেছি, ওই জায়গাটায় হচ্ছে আমার এখন মনে হচ্ছে যে আমার এখন এই গানটা করা ঠিক হচ্ছে না, বা ওরা বলছে যে এখন কোম্পানি বলছে এখন রিলিজ করবে। আমি ওই জায়গাটা থেকে আসলে খুবই হতাশ যে এখন কেন এতদিন আসলে যেটা হয়েছে গান করে গেছি গানের মতো, কিন্তু 2 চাকার সাইকেলের পরে এখন আমার কাছে মনে হয় আমার অডিয়েন্সরা সবাই খুঁজে খুঁজে দেখবে যে কি গানটা আসতে চলেছে রিমির, বা সামনে কি কাজ করছে। সো সেই জায়গা থেকে কিছু তো বাধ্যবাধকতা থাকেই যে অমুক গানটা করতে পারবো না। এখন একটু এই জায়গাটাতে একটু হিসেবি বা একটু কৌশলী হবার একটা সময় চলে এসেছে মনে হচ্ছে, এবং এটা ক্যারিয়ারের ক্ষেত্রে বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা। অনেক গুণী শিল্পীরাও অনেক সময় হারিয়ে যায় হয়তো এই চয়েসটার জায়গাটাতে। আমরা কি একটা ফোক শুনবো? হ্যাঁ, অবশ্যই। খুবই জনপ্রিয় একটি ফোক গান, চ্যাংড়া বন্ধু আরে। ওয়াও, একটা ভাটিয়ালি গান। আচ্ছা, আমরা শুনছি। নদীর কোলে সরিষার ফুল, তুই খালি মোর জাতি কুল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। নদীর কোলে সরিষার ফুল, তুই খালি মোর জাতি কুল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। মন তো পেরেতে জানি বন্ধু আমায় ছাড়ে না, 2 টাকা দিল বন্ধু পেরিতে যায় না। মন তো পেরেতে জানি বন্ধু আমায় ছাড়ে না, 2 টাকা দিল বন্ধু পেরিতে যায় না। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। বাহ, অসাধারণ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা একটু ভাইয়ার কাছে যেতে চাই। শেষ যেটা আসলে জানতে চাই যে এখন যেহেতু আপনি সঙ্গীত পরিচালক, সুরকার, সেই হিসেবে শুধু নিজের গান ছাড়া আপনার অনেকের সাথে কাজ করা হয়ে ওঠে, তো নতুনদের মধ্যে আসলে কেমন দেখছেন, তাদের মধ্যে সম্ভাবনাটা কেমন দেখছেন সঙ্গীত শিল্পী হিসেবে এবং সঙ্গীত পরিচালক হিসেবেও যাদেরকে দেখছি, সেই বিষয়টা একটু শুনতে চাই। সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা না, কিন্তু আমি তো মানে দেখছি সবাইকে কাজ করতে। রিমি খুব, ওর ভয়েসটা খুব স্টুডিও ভয়েস আর কি, মানে মাইক্রোফোনে ভয়েসটা গেলে আউটপুটটা ভালো আসে। মানে রিসেন্ট যে কটা কাজ শুনলাম আমার সেটাই মনে হয়েছে। আর এছাড়াও অনেকেই খুব ভালো কাজ করছে অ্যাজ এ সিঙ্গার, যারা কাজ করছেন অনেকের কাজই আমার ভালো লাগে। যে রুবেল খন্দকার, ওর ভয়েসটা অনেক ভালো। এছাড়া আকাশ মাহমুদের গান আমার খুব ভালো লাগে। তারপর সজীব দাসের গান, ও খুব ভালো গান গায়। মেয়েদের মধ্যে আনিশা আছে, ভালো কাজ করছে। তৃষা আছে। মানে আমি দেখছি যে মানে বাঞ্চ অফ নিউ ট্যালেন্টস আর কি, মানে দে আর ভেরি গুড। এবং আমার মনে হয় যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি মানে তাদের হাতে খুব সেফ, এবং ফিউচারে খুব ব্রিলিয়েন্ট একটা জেনারেশন আসছে যারা মিউজিক ইন্ডাস্ট্রিটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আশাবাদী আর কি খুবই। ইনশাআল্লাহ। আসলে নতুনদের, আপনাদের হাত ধরেই নতুনরা সামনে এগিয়ে যাবে, তাদের যে কাজগুলো সেগুলো দিয়ে আমাদেরকে বা পরবর্তী প্রজন্মকে মাতিয়ে রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আয়োজনটা শেষ করতে যাচ্ছি, তবে যাবার আগে কি আমরা একটা ডুয়েট গান শোনা কি সম্ভব কিনা, যদিও আপনাদের একসাথে সেভাবে গান করা হয়ে ওঠেনি। হ্যাঁ, আমরা একটা গান একসাথে শুনে শেষ করতে চাই। অনেক সাধনার পরে আমি
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে।